ছাতা মাথায় দেওয়া ব্রিটিশ আমলে একটা অপরাধ ছিল না, তবে এটি সামাজিক রীতিনীতি এবং ক্ষমতার প্রতীক ছিল, যা কিছু ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ ছিল। যেমন সামাজিক মর্যাদা, জমিদার বাড়ির সামনে, ধর্মীয় বিভেদ, শিক্ষিত ব্যক্তির সম্মান। এই সকল সামাজিক রীতিনীতি ও প্রথাগুলি এর ব্যবহারকে সীমিত করত। এর বিস্তারিত আলোচনায় পরে আসছি। ব্রিটিশ ভারতে ছাতা ছিল বড়লোকদের বিলাস সামগ্রী। ছাতা ছিল তখন ব্রিটিশদের একচেটিয়া সম্পত্তি, শুধু সাহেবরা ছাতা ব্যবহার করত। সাধারণ ভারতীয়রা বৃষ্টিতে ভিজত আর রোদে পুড়ত। ইংরেজদের সেই একচেটিয়া রাজত্ব ভেঙে দিয়েছিল এক বাঙালি, মহেন্দ্র দত্ত। ছাতা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন সাহেবদের। কলকাতার প্রথম ছাতা তৈরি হয় 1882 সালে। হ্যারিসন রোডে তিনি শুরু করলেন প্রথম দেশি ছাতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান, এখন যেটা মহাত্মা গান্ধী রোড। ছাতা তৈরিকে বাঙালির শিল্পের পর্যায়ে নিয়ে যান সেই সময়। ছাতার খুব ভালো বাজার তৈরি হয় কলকাতায়। ব্রিটিশদের ব্যবহার করা ছাতার মতো গুণমান রাখলেও কিন্তু দাম রাখলেন সাধারণ মানুষের নাগালের মধ্যে। প্রথম দেশি ছাতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান শুধু উৎকৃষ্ট মানের ছাতা তৈরি করেই ক্ষান্ত হননি, সেই সময় তিনি ব্র্যান্ডিংও করেছিলেন, মহেন্দ্র দত্ত অ্যান্ড সন্স। শহরের বাজার দেশি ছাতায় ভরে যায়, ফলে আমদানি করা ছাতার চাহিদা কমতে থাকে। সমাজের মুষ্টিমেয় মানুষের ব্যবহারযোগ্য বস্তু থেকে 19 শতকের শেষার্ধে ছাতার সর্বজনীন জনপ্রিয়তার একটি ছবি তৈরি হয় শহর জুড়ে। শরৎ কুমারী চৌধুরী রানীর স্বায়ত্ত সুখ গল্পেও এর উল্লেখ পাওয়া গেছে। সেখানে 15 টাকা মাস মাইনের কেরানির বছরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের তালিকায় 4 জোড়া ধুতি, 2 জোড়া জুতো, 2টি উড়নি, 4টি পিরানের পাশে একটি ছাতাও জায়গা করে নিয়েছে। দাম ধরা হয়েছে 1 টাকা। এইভাবেই বিদেশি ছাতার জায়গায় দেশি ছাতা ধীরে ধীরে ঢুকে পড়ে ছাপোষা বাঙালির অন্দরমহলে। কালো ঢাউস ছাতার জায়গায় শৌখিন ছাতা ওঠে আম জনতার হাতে। বিলাসদ্রব্য থেকে ছাতার সঙ্গে সখ্য তৈরি হয় আম জনতার। দেশি ছাতা বাজারে আসার আগে মাথা আগলানোর সবচেয়ে বিশ্বস্ত সঙ্গীটিকে কিনতে বিস্তর গাঁটের কড়ি খসাতেন ধনীরা। সাহেব মেমদের মাথা আগলে রাখত গোলপানা নিখুঁত কারুকাজ করা ছাতা, আর বাঙালি বাবুরা নিতেন বিশাল পরিধির কাপড়ের তৈরি ঢাউস ছাতা, যার বাঁট ছিল খুব লম্বা আর চওড়া। বাবুর মাথায় ছাতা ধরার আলাদা বৃত্ত থাকত। ছাতার আকার বুঝিয়ে দিত ছত্রধারীর সামাজিক অবস্থান। ছাতা বইবার জন্য ভাড়া খাটতেন যে ছাতা বাহকরা, তাদের আড্ডা ছিল পুরনো কলকাতার অলিগলিতে। পোদ্দার কোটে এমনই ছাতা বাহকদের আস্থানা ছিল, এবং সেই এলাকার নাম ছাতাওয়ালা গলি। মহেন্দ্র দত্ত মহাশয়ের স্বপ্ন ছিল একদিন এই সংস্থার তৈরি ছাতা কলকাতা থেকে গোটা দেশে ছড়িয়ে যাবে। ইংরেজ বাবু বিবিরা ব্যবহার করবেন, লন্ডন পাড়ি দেবে তার নাম। 1882 সাল থেকে 1909, মাত্র 27 বছরেই মহেন্দ্র দত্তের ছাতা দেশবাসীর মনে জায়গা করে নিল। কিন্তু তার অকাল প্রয়াণের পর গোটা ব্যবসায় কালো ছায়া নেমে আসে। তার 2 ছেলে ভবানীচরণ আর তারিণীচরণ দুজনেই খুব ছোট। অনেক কাঠখড় পুড়িয়ে স্ত্রী রাধারানী দেবী ব্যবসার হাল ধরেন। পরিবারের তরফ থেকে এবং মহেন্দ্র দত্তের আত্মীয়রা কোনো মারবাড়ি ব্যবসায়ীর কাছে ব্যবসা বিক্রি করে দিলে সেই সময় রাধারানী দেবী রীতিমতো আইন আদালত করে তা বানচাল করে দেন। মহামান্য আদালতে রাধারানী জানান তার পরলোকগত স্বামীর ব্যবসা এবং ব্র্যান্ডে তিনি ছাড়া আর কারোর অধিকার সিদ্ধ নয়। রীতিমতো কাগজপত্র দেখিয়ে মামলা জিতে নেন। ভেবে দেখো, সেই যুগ যখন সাধারণ বনেদি ঘরের মহিলারা অন্তঃপুরে ঘুরপাক খেতেন, যাদের খিড়কি থেকে সিংহদুয়ারে গোটা জগৎ সীমায়িত ছিল, সেই সময়ের এক সদ্য বিধবা মহিলা ঘরের চৌহদ্দির বাইরের দুনিয়ায় রীতিমতো কোমর বেঁধে নামলেন। উদ্যোগপতি স্বামীর ব্যবসার হাল ধরলেন।
তিনি চালিয়ে নিয়ে গেলেন ব্যবসা। তিনি মহেন্দ্র দত্তের ছাতাকে কলকাতার বাইরে ছড়িয়ে দিলেন এবং টানা 14 বছর ছেলে মানুষ করার পাশাপাশি রাধারানী দেবী সামলে দিলেন বাণিজ্য তরী। 1923-এ ছেলেরা দায়িত্ব নিলেন। বড় ছেলে ভবানী যখন ব্যবসার হাল ধরেন তখন তার বয়স মাত্র 16 কি 17। এই সময় থেকে মহেন্দ্র দত্ত অ্যান্ড সন্স তার উৎকৃষ্ট মানের ছাতা তৈরির ধারা বজায় রেখে আসছে। প্রসঙ্গত বলে রাখি, ছাতার আবিষ্কার চীনে। চীনের সংজিয়া শহরে পৃথিবীর সব থেকে বেশি ছাতা তৈরি হয়। সেই জন্যই সংজিয়াকে পৃথিবীর ছাতাও বলা হয়। আমব্রেলাই বলি আর বাংলায় ছাতাই বলি, তার মতো দরকারি জিনিস আর কটা আছে বলতো? না হলে কি 4000 বছর ধরে রোদ জল বৃষ্টি সয়ে টিকে থাকতে পারে? লাতিন শব্দ আমরা অর্থাৎ ছায়া থেকেই সাহেবি আমব্রেলার জন্ম দিয়েছিলেন সাগর পাড়ের মানুষেরাই। কিন্তু শৌখিন সাহেবি হাত থেকে সেই ছাতা রোদে পোড়া জলে ভেজা বাঙালির হাতে তুলে দিলেন যিনি, সেই মহেন্দ্রলাল দত্তকে নিয়েই ছিল আজকের গল্প। নানা শৌখিন জিনিসের মতো ছাতাও এদেশে এসেছিল ঠিকই, কিন্তু সেই ছাতা উচ্চবিত্ত বিলাসিতার অঙ্গ হয়েই রয়ে গিয়েছিল। এই গণ্ডি থেকে তাকে বার করে আনলেন যিনি, তার নামই মহেন্দ্রলাল দত্ত। এদেশের খেটে খাওয়া মানুষও যাতে রোদ জলের হাত থেকে বাঁচতে পারে সেই জন্যে কম দামে ছাতা বিক্রি করার কথা ভাবলেন তিনি। আর তাই বিদেশ থেকে আমদানি করার বদলে এই কলকাতা শহরেই তিনি খুলে বসেছিলেন ছাতা তৈরির কারখানা। ছাতা প্রস্তুতকারক সংস্থা হিসেবে মহেন্দ্র দত্ত অ্যান্ড সন্সকে এক ডাকে চেনে গোটা কলকাতা শহর। যে ছাতা এক সময় ছিল স্টেটাস সিম্বল আর পরবর্তীকালে বাঙালির প্রবাদ হয়ে দাঁড়িয়েছে। শীতকালে কাঁথা আর বর্ষাকালে ছাতা। ব্রিটিশ আমলে ছাতা ব্যবহার কোথায় সীমিত ছিল এবার সেই প্রসঙ্গে বলি। সে সময় ছাতা ব্যবহার করা শুধুমাত্র জমিদার বা উচ্চ পদস্থ কর্মকর্তাদের অধিকার ছিল। সাধারণ মানুষের জন্য এটি ব্যবহার করা ছিল মর্যাদার হানি। বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ মানুষ আর্থিক কারণে ছাতা কিনতেই পারতেন না। এটা গেল সামাজিক মর্যাদার জন্য ছাতা ব্যবহার না করতে পারা। আর একটা কারণ ছিল জমিদার বা উচ্চপদস্থ কর্মকর্তাদের বাড়ির সামনে দিয়ে ছাতা মাথায় যাওয়া সাধারণ মানুষের জন্য নিষেধ ছিল। এটি তাদের প্রতি সম্মান প্রদর্শনের একটি অংশ ছিল। কিছু ক্ষেত্রে হিন্দু জমিদারদের বাড়ির সামনে দিয়ে ছাতা মাথায় যাওয়া মুসলমান প্রজাদের জন্য নিষেধ ছিল। এটি ধর্মীয় বিভেদের একটি উদাহরণ বলা যেতে পারে। শিক্ষক, পণ্ডিত ও অন্যান্য সম্মানিত ব্যক্তিদের ছাতা বহন করার অনুমতি ছিল। এটি তাদের সম্মান ও মর্যাদার প্রতীক ছিল। যদিও ছাতা ব্যবহার করা আইনত নিষিদ্ধ ছিল না, তবে সামাজিক রীতিনীতি ও প্রথাগুলি এর ব্যবহারকে সীমিত করত। উপস্থাপনাটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। অনেক অনেক শেয়ার করো।